আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো আজকে আমাদের প্রথম যেই কাহিনীটি, এইটি আমাদের এক প্রবাসী ভাই মেহেদী হাসান মুন্না ভাই পাঠিয়েছেন। সেই কাহিনীটা আপনারা প্রথমে শুনতে পাবেন। আশা করি পুরো ঘটনা আপনারা শুনবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখতে দেখতে আজকে আমাদের ৭৬ নম্বর এপিসোড। আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড হলেই আপনারা পেয়ে যান। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা প্রফেশনাল কোনো আর্জে না। আমরা জাস্ট আপনাদেরকে ক্ষণিকের ভয়ের রাজ্যে নিয়ে যাই, ক্ষণিকের জন্য চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। এটা আমাদের কাজ, চেষ্টা করছি। আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমরা আরও এগিয়ে যাব। আর আপনারা আমাদের চ্যানেলটির জন্য অবশ্যই দোয়া করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যাই হোক, এখন আমি মেহেদী হাসান মুন্না ভাই, যিনি কুয়েত থেকে ভয়েস স্ক্রিপ্ট পাঠিয়েছেন, সেই ভয়েস স্ক্রিপ্টে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সোহেল ভাই। আপনি এবং ভূত ঘন্টার যত দর্শক শ্রোতা আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি মেহেদী হাসান মুন্না, আমি একজন কুয়েত প্রবাসী। আমার হোমটাউন টঙ্গী, গাজীপুর। তো ইতিমধ্যেই ভূত ঘন্টায় আমার আগের গল্প প্রচারিত হয়েছে, আশা করি আপনারা সবাই শুনেছেন, ভালো লেগেছে। তো সেই সুবাদে আজকে আমি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা বা স্মরণীয় মুহূর্ত, আমি যেটা 40 দিন এই ঘটনার সাথে জড়িত ছিলাম, এমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ঘটনা শুনবেন। তো ঘটনা হচ্ছে 2019 সালের শেষে, অক্টোবর মাসের। ঘটনাটি হচ্ছে আমার দাদুকে ঘিরে। দাদু বলতে আমার দাদি। আমার দাদি এমনিতে আমাকে অনেক আদর করতেন। কখনো আমার ভুল হলে সে ভুল শুধরে দিতেন। আমার বাবা যদি কখনো আমাকে বকা দিতেন, সে সময় আমার দাদু আমাকে সেভ করতেন। আমার যখন যা টাকা লাগে সেটা আমাকে দিতেন, অথবা আমি যদি ওনাকে না বলেও ওনার পার্স থেকে নিতাম, তখন উনি কিছুই বলতেন না। তো এত পরিমাণ আদর করতেন আমার দাদু। আমার প্রতি তার একটা আলাদা ধরনের টান ছিল ছোটবেলা থেকে আমার দাদু, কারণ আমি সবসময় আমার দাদুকে সব কাজে হেল্প করতাম, যখন যা বলতো আমি তাই করতাম। তো আমার দাদু সবসময় নামাজ পড়তেন। নামাজ পড়ে উনি ফজরের পরে উঠে যেতেন আর ঘুমাতেন না। তো একদিন হঠাৎ আমার ফুপু আসছে, উনি আমাদের পাশে থাকতেন। উনি সকাল 8টা নাগাদ আমাদের বাড়িতে আসছে, এসে দাদির রুমে নক করে এবং পর্যায়ক্রমে নক করতে থাকে। একটা সময় যখন আমার দাদি দরজা খোলে না, তখন উনি আমার আম্মাকে ডাকেন এবং আমার আম্মা সহ আমাদের বাড়ির যারা ভাড়াটিয়া ছিলেন তারা এবং আশেপাশের লোকজন সবাই মিলে দরজায় নক করে। তো যখন ওনারা সবাই দেখলো যে না, খুলতেছে না, তখনই সবাই বুঝে যায় যে এখানে হয়তো বা কোনো একটা বিপদ ঘটছে। তো আমরা সবাই মিলে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে আমরা দেখি যে আমার দাদু ঘুমিয়ে আছে। তো আমরা যখন দাদুর কাছে যাই, কাছে যাওয়ার পরে দেখলাম যে না, উনি ইহকাল ত্যাগ করেছেন। ওনার মৃত্যু ছিল একদম স্বাভাবিক। মানে আমরা যখন দরজা ভেঙে ভেতরে
ঢুকে দেখলাম যে উনি ঘুমিয়ে আছে, একদম উনি যেভাবে ঘুমায় সচরাচর ঠিক সেভাবে। তো এটা হয়তো আল্লাহরই একটা কারিশমা, আল্লাহর একটা লীলা খেলা, যে ওনাকে আল্লাহ সহি সালামতে ওনার কাছে, আল্লাহর কাছে নিয়ে গেছে। ওনাকে হয়তো কোনো কষ্ট দেন, এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আমার দাদু মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে যে উনি যখন মারা যাবেন তখন ওনাকে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ওনাকে যেন দাফন করা হয়। তো সেই মোতাবেক আমরা গোসল করিয়ে জানাজা দিয়ে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই এবং রাত্র 8টা-9টা নাগাদ আমরা সেখানে পৌঁছাই। কারণ ওই সময় পদ্মা সেতু ছিল না, আমাদের ফেরির মাধ্যমে আমরা তখন পাটুরিয়া দৌলদিয়া ঘাট, ওই ঘাট হয়ে আমরা ফরিদপুরে পৌঁছাই, সদরপুরে। তো ওনার দাফন শেষ করে আমরা একটা বিষয় বলি যে ওনাকে যখন কবরে নামানো হয় তখন কবরে কিন্তু আগে লোক নামতে হয়, আগে কবরে একজন বা দুইজন নামতে হয়, নেমে মাটিতে শোয়াতে হয়। তো প্রথম অবস্থায় আমার বাবা নামে এবং দ্বিতীয়তে আমি নামি। তো যখন আমি কবরে নামি, তো যেহেতু এটা আমার প্রথমবার, আমি আগে কখনো কোনো কবরে নামি নাই, তো আমার কাছে একটু অস্বস্তি লাগছিল ব্যাপারটা। এবং যখন আমি দাদুকে কবরে শোয়ানোর পরে বাঁধন খুলি, মানে আমি বিষয়টা না নিতে পারতেছিলাম, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। তা আমি উঠে যাই, আমরা আমাদের দুঃখিত, আমরা আমাদের সব কাজ শেষ করে আমরা আমাদের বাড়িতে টঙ্গীতে চলে আসি। তো টঙ্গীতে আস্তে আস্তে আমাদের ফজরের সময় হয়ে যায়। তো আমরা নামাজ পড়ে আমরা সবাই ঘুমাই। তো মূল ঘটনা শুরু হয় তারপর দিন রাত থেকে। যেহেতু আমার দাদু আমাকে অনেক ভালোবাসতো এবং আমিও দাদুকে অনেক ভালোবাসতাম, তো একটা পর্যায়ে যখন আমি ঘুমোতে গেলাম, আমার চোখ যখন বন্ধ, মানে ঘুম প্রায় চোখে চলে আসছে, ওই সময় দেখলাম যে আমার দাদু আমাকে ডাকতেছে। তো এটা দেখার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। বাকি রাত্র আমি আর ঘুমাতে পারিনি। তো ওই দিন রাত গেল, তারপর সারাদিন আবার রাত্র যখন আমি ঘুমাতে গেলাম, ঠিক একই ঘটনা, সেম ঘটনা। আমি যখন আমার চোখটা লেগে আসে ঘুমানোর জন্য, আমি তখন দেখি যে আবার আমার দাদু আমাকে ডাকে এবং কিছু বলার চেষ্টা করে। তো যখনই আমাকে ডাক দেয় তখনই আমি, মানে ভয়ে আমার ঘুমটা ভেঙে যায়। তো এমন করতে করতে কয়েক রাত কেটে যায়, মানে প্রতিদিন আমার একই অবস্থা যে আমি ঘুমাতে গেলে আমার দাদু আমাকে ডাকে, কিছু বলতে চায়। তো এই বিষয়টা আমি আমার ঘরের কারোর সাথে আমি শেয়ার করিনি, শুধু এটা মানে আমি জানতাম যে আমার সাথে এমন হয়। আমি দিনের বেলা ঘুমাতাম। তো এমন আরো অনেক দিন চলতে থাকার পর একটা পর্যায়ে তখন আমি তো ইউজ টু হয়ে যাই বিষয়টা নিয়ে, যে প্রতিদিন রাত্রে হচ্ছে। তবে আমি ঘুমাতে পারি না, কারণ চোখ বন্ধ করলেই উনি আমার চোখের সামনে। তো একটা সময় যখন আমি বিষয়টার সাথে ইউজ টু হওয়ার পরে আস্তে আস্তে স্বপ্নের বা ওই ঘটনার গভীরতা বাড়তে থাকে। একটা পর্যায়ে আমি যেটা দেখলাম বা ওই শুনতে পাইতাম যে আমার দাদু আমাকে ডাকছে এবং আমাকে 3টা কথা বলতেছে। আমার দাদু আমাকে ডাক দেয় এবং 3টা কথা বলে। তো প্রথম কথাগুলো আমার মনে থাকতো না কি বলতো। আমি ঘুম থেকে ওঠার পরে বা চোখ খোলার পরে আমি দেখতাম যে আমি শুয়ে আছি, আমার সামনে দাদু নেই। উনি যে আমাকে 3টা কথা বলছে এটা আমার মনে আছে, যে উনি আমাকে 3টা কথা বলছে। তবে কি বলছে সেটা আর আমার মনে থাকতো না। তো আরো যখন দিন আরো কাছাকাছি যেতে থাকলো, মানে সময় যাচ্ছে, দিন যাচ্ছে, আমার
এই ঘটনাও আমার আস্তে আস্তে একটু 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 বৃদ্ধি পাচ্ছে। তো যেদিন 40তম দিন, 40তম দিনের যে রাত, 40তম দিনে আমরা বাংলাদেশে আমাদের যারা মারা যায় আত্মীয় স্বজন, আমরা এতে মিসকিন যারা আছে তাদেরকে আমরা খাওয়াই, মিলাদ মাহফিলের ব্যবস্থা করি আমরা মুসলমান যারা আছে। তো 40তম দিনের যে রাত, সেদিন রাতে আমার দাদু একই অবস্থা আমার সামনে আসে এবং এবার আমাকে যা যা বলে আমি সম্পূর্ণ এগুলো আমার মনে থাকে। তো প্রথম কথা হচ্ছে, উনি আমাকে বলে যে কখনো মিথ্যা কথা বলবা না, হারাম হালাল দেখে চলবা, এলো এক, মানে ভালো উপদেশ। দ্বিতীয়ত, কখনো চুরি করবা না, কারণ আমি আমার দাদুর কাছ থেকে পার্স থেকে অনেক সময় অনেক টাকা আমি নিতাম, দাদু আমার কিছু বলতো না। তো এই কথাটাও উনি আমাকে বলছে দ্বিতীয় কারণ, যে কখনো চুরি করবা না। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা উনি আবার বলছে যে একটা ভালো একটা মেয়ে দেখে তুমি বিয়ে করে নিবা। এই তৃতীয় বিষয়টার মূল কারণ হচ্ছে, আমার যে যারা তো একজন ভাই ছিল, সেও প্রবাসী। তো উনি আমার 4 বছরের বড়। তো 4 বছরের বড় হওয়া সত্ত্বেও উনি প্রবাসে থাকার কারণে বিয়ে করতে পারেনি। এবং আমার দাদির খুব শখ ছিল যে আমাদের বংশের বা ওনার ছেলের যে ছেলে বা নাতি, তার বিয়ে খাওয়ার অনেক শখ ছিল আমার দাদির, যেটা অপূর্ণ থেকে যায়। সেই কারণে হয়তোবা সে আমাকে এটা বলতে আসছিল। আমি জানি না এটা কি হলো বা কিভাবে হলো, বা উনি কেনই বা 40 দিন আমার স্বপ্নে আসবেন। তো ওনার 3টা কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি এবং খুব মনোযোগ দিয়ে এটা মনে রাখি, যে হালাল হারাম বেঁচে চলতে, কখনো চুরি না করতে এবং ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে। তো আমি আমার দাদুর কথাগুলো ওই 40 দিন পরে আমি সবার সাথে শেয়ার করি, যে গত 40 দিন আমি ঘুমাতে পারিনি, আমার ঘুম হয় না, রাতের বেলা আমার দাদু আমার চোখের সামনে আসে, স্বপ্নে আসে এবং এই কথাগুলো বলে। এতদিন যদিও মনে থাকতো না, তবে 40তম দিনের পরে মনে হলো যে হ্যাঁ, প্রতিদিন উনি আমাকে এই কথাটাই বলতে আসতেন। তো তারপর এমন আর ঘটে নাই, আমার দাদুকে আমি আর তার পরবর্তীতে দেখি নাই। আশা করি আমার দাদু মহান রাব্বুল আলামিনের সামনে কাছে ভালো আছে। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার ঘটনা, এবং পরবর্তীতে আমি বিয়ে করি। আমার বর্তমানে এক ছেলে, ওর বয়স 2 বছর। এই ছিল আমার ঘটনা। আশা করি আমার এই বাস্তব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মেহেদী হাসান মুন্না ভাই, আপনার কাহিনীটি আমার কাছে খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আর আশা করি আমাদের যারা অডিয়েন্স আছেন তাদেরও ভালো লেগেছে। আর আপনার ঘটনাগুলো আসলে রিয়েলিস্টিক, এতে কোনো আমার সন্দেহ নেই। আর আপনি এভাবেই আমাদের সাথে থাকবেন। আশা করি ভবিষ্যতে আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাবেন বা আমাদেরকে ইমেল করে পাঠাবেন লেখার মাধ্যমে, সেটাও আমরা, যদি ভালো হয় এরকম, অবশ্যই সেটা আমরা পড়ে শোনাবো। যাই হোক, আমি আজকে আমার নেক্সট যে ঘটনা, এই ঘটনায় চলে যাচ্ছি। তো নেক্সট যে ঘটনাটা, এটা আমার একটি সংগ্রহ করা ঘটনা। আমার এক ছোট ভাই, ওর নাম সাব্বির।
ও আমাকে ঘটনাটা বলেছে। ওদের বাড়ি হলো আপনার আমাদের ওই সাইডেই আপনার মানে সেটা হলো পড়ছে দোহারের ঠিক পাশে, মানে পদ্মার কিছু সাইড তারা মানে পেয়েছে। তো ওই জায়গা থেকে সে আমাকে মেইল করেছে, যেহেতু আমার পূর্ব পরিচিত। তো ঘটনাটি আপনার মোটামুটি আগের। তো ওদের গ্রামেরই এক মানে সাধারণ মানুষ, কিন্তু তার মাছ ধরা খুব শখ, ওনাকে নিয়ে। তো ওনার নাম ছিল সবুজ মিয়া। সেই সবুজ মিয়া আপনার মানে মাছ ধরা তার খুব শখ ছিল। তো সে কি করত, আপনার প্রত্যেক দিন রাত্রে বলতে গেলে মাছ ধরার জন্য বেরোতো। এমনি উনি কলার ব্যবসা করতো, এই রাত হলেই আপনার মাছ ধরতে যেত, আবার মাছটা বিক্রিও করতো। সকালে কলা আর মাছ নিয়ে যেত বাজারে, বিক্রি করতো যদি বেশি মাছ পাইতো, আর না হলে ফ্যামিলির জন্য যতটুকু দরকার ততটুকু পাইলেই তার চলতো। এর মধ্যে আমি একটু কথা বলে নিই। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি যখন রেকর্ড করছি হয়তো বা বৃষ্টির সাউন্ড আপনাদেরকে একটু বদার করতে পারে, এর জন্য সরি ফর দ্যাট। যাই হোক, তাই সবুজ মিয়া আপনার যখন রাতে বেরোতো, তো কয়েকদিন সে অনেক কম মাছ পাওয়া শুরু করলো। তো সে চিন্তা করলো, এইভাবে যদি আমি কম মাছ পাই তাহলে তো আমার ফ্যামিলিই হয় না, তো আমি বাজারে বিক্রি করব। তো এইভাবে সে চিন্তা করতে করতে গেল মানে খালের মধ্যে। তো খালের মধ্যে যাওয়ার পর, খালটা বেশ চওড়া ছিল, তো সে মাছ ধরা শুরু করলো। মাছ টুকটাক আসতেছে, কিন্তু তেমন না। তো উনি কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আপনার অনেক মানে কালো আর একটা মোটা কিন্তু বেটে ধরনের, তার ঠিক আপনার নৌকার পাশে, মানে ওটা তীরে তীরে দাঁড়ানো, পারে আর কি দাঁড়ানো। তো ওইটাকে দেখার পর উনি ভাবছে যে কোনো ছোট বাচ্চা হবে, একটু খাটো টাইপের। তো আর চাঁদের আলোতে বোঝা যেতেছে যে এটা মানুষ, তার চেহারাটা কালো, আর কিন্তু তার পেটটা ছিল অস্বাভাবিকভাবে বড়, এইটাই তার শুধু চোখে লাগতেছে। তো উনি সবুজ মিয়া ডাক দিলাই, তুই কে এখানে এত রাতে? তো বললো, আমি কালু মিয়া। তো বললো, কালু মিয়া এত রাতে কি যাও, বাড়িতে যাও। তো কালু মিয়া বললো যে আমি তো আসছিলাম মাছ ধরতে। তখন আপনার সবুজ মিয়া বলে যে মাছ ধরতে আসছো, তোমার কাছে তো জালও নাই, বড়শিও নাই, তুমি কীভাবে মাছ ধরবা? তখন সেই কালু মিয়া বললো যে আমি হাত দিয়ে মাছ ধরতে পারি। তখন সবুজ মিয়া একটু অবাক হইলো যে হাত দিয়ে মাছ ধরতে পারে, এটা আবার কীরকম? তখন উনি ভাবছে হয়তো বা তার সাথে ফাইজলামি করতেছে। তখন সবুজ মিয়া বলতেছে, আরে ফাইজলামি রাখো, তুমি যাও, এত রাতে এখানে যাও, বাড়ি যাও। বলে, আপনার তো বিষয় হতেছে না, আমি ধরে দেখাই। তো সবুজ মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, দেখাও। তো তখন সেই কালো মিয়া কী করলো, আপনার হাঁটু পানিতে নামলো, নামার পরে সে একটা ডুব দিল। ডুব দেওয়ার পর সে তার হাতে মোটামুটি সাইজের একটা মাছ সে নিল, রুই মাছ। এইটা দেখার পর তো সবুজ মিয়া অবাক, কি ব্যাপার, আমি এতক্ষণ যাবৎ জাল মারতেছি, বড়শি বাঁধা, আমি সব চুনা পুঁটি পাইতেছি, আর এটা প্রায় কেজি খানেকের মতো রুই মাছ পেয়ে গেল, এটা কীভাবে সম্ভব? তখন সেই কালু মিয়া বললো, দেখছেন আমি যে মাছ ধরতে পারি হাত দিয়ে। তাদের খুব ভালো কথা, ঠিক আছে এখন তুমি বাড়ি যাও। বলে, আমি তো দেখতেছি আপনি মাছ পাইতেছেন না, তো আপনি মাছটা বাড়ি নিয়ে যান আজকে। তো সবুজ মিয়া মনে মনে চিন্তা করলো, ভালোই তো হইলো, একটা মাছও পাইলাম মোটামুটি বড়, আজকের মতো খাওয়া দাওয়া হবে, কালকেরটা আবার কালকে দেখবো না। তখন সবুজ মিয়া ওই কালুরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মাছটা তুমি যখন দিতে চেয়েছো দাও, আমি তাহলে বাড়ি নিয়ে যাই। তো সবুজ মিয়া মাছটা নিয়ে বাড়ি চলে আসতো। তো বাড়ি চলে আসার পরে সে মাছটা ওনার বউকে দিল যে কাটো রান্না করো। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া
করে সবাই ঘুমিয়ে পড়লো। তো সেদিনের মতো তো রাত পার হয়ে গেল। তো সকালে সবুজ মিয়া কলা নিয়ে বাজারে বিক্রি করলো, বিক্রি টিক্রি করে নর্মাল যেই কাজ করে প্রত্যেকদিন সেগুলো করা শেষ। এখন সন্ধ্যা হয়ে গেছে, সে আর কি মাছ ধরতে যাবে, 7টা-8টা বেজে গেছে। তো উনি ঠিক যেখানে প্রত্যেকদিন মাছ ধরে ওখানেই গেল। তো ওখানে সে মাছ পাইতেছে না, কিন্তু সে মনে মনে ওই কালো মেয়েরই খুঁজতেছে যে ওরা যদি আজকে পাই তো ও তো আমার মাছ ধরা দিছিল। তো সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে আপনার ওই কালো মিয়ারে পাইল না। তো সে চিন্তা তাহলে আছে কাজ করি, তাহলে একটু সামনের দিকে যাই, মানে নদীর যেটা মোহনা, মানে খাল থেকে যে নদীটা গেছে ওখানে যাই। তো এটার সাথে একটা বাঁশঝার আছে, অনেক বড় একটা বাঁশঝার। ওখানে ভয়ে তেমন মানুষজন যায় না। তো ওই জায়গায় যাওয়ার পরে মোটামুটি সে ওই জায়গায় কিছু মাছ পাইল। কিন্তু সে মাছ পাইলে কি হবে, তার কথা হলো যে ওরা যদি আমি পাই, মানে কালো মিয়াকে, তাহলে আমি আরো কিছু মাছ বেশি পাবো, আমি বাজার বিক্রি করতে পারবো। তো সে মাছ যখন জালটা টান দিয়ে উঠেছে, সে দেখে তার সামনেই আপনার কালো মিয়া দাঁড়ানো। তখন সবুজ মিয়া বলতেছে যে কিরে, তখন তুই করে বলতেছে, কারণ 1-2 দিন দেখা হয়েছে তার সাথে। এই কিরে তুই কোথায় ছিলে, আমি তোর খুঁজতেছি কখন থেকে, আমি তো মাছ তেমন পাইতেছি না, তুই তো হাত দিয়ে মাছ ধরতে পারোস, আমার আসলে অনেক অসুবিধা, তুই যদি আমাকে একটা মাছ ধরে যাস ভালো হয়। তো কালো মিয়া বললো যে আমি তো আপনাকে ওই জায়গায় খুঁজছি পেছনে, আপনি এখানে চলে আসছেন, এর জন্য আমার পান নাই। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তুই আমার কটা মাছ ধরে দে। তো কালো মিয়া কি করলো, আবার ডুব দিল, ডুব দিয়া আপনার বড় একটা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে। এটা দেখার পর তো আপনার ইসে অনেক খুশি, সবুজ মিয়া, যে বোয়াল মাছ তা এত বড়, এটা অনেক দামে বিক্রি করতে পারবে, আর যা চুনা পুঁটি পাইছে ওগুলোতে তাদের রাত চলে যাবে। তো এরকম করার পরে সে বললো যে তুই তো আসলে অনেক কাজের ছেলে, আসলে আমি তো প্রথমে চিনি নাই, আর তো বাড়িতে কে কে আছে জিজ্ঞেস করলো। তো উনি বললো যে আমার বাড়িতে মা বাবা আছে, ভাই বোনরা আছে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো কালো মিয়া বললো এই মাছ আপনি নিয়ে যান, কালকে আবার এই টাইমে আইসেন। তো সবুজ মিয়া মনে চিন্তা করে ভালোই তৈল, আমার আর মাছ ধরার কষ্টটা কম হইলো, টুকটাক যা পাই সেটা নিজেরা খাবো, আর ও যেই বড় বড় মাছ যদি আমার ধরে দেয় সেটা আমি বাজারে বেচবো। তো সে বাসায় গেলো। বাড়ি যাওয়ার পরে ওনার বউ তো এত বড় বোয়াল মাছ দেখলো, অনেক খুশি। সকালে আপনার সবুজ মিয়া বাজারে গিয়ে মাছ মোটামুটি ভালো দামে বিক্রি করলো, সে অনেক খুশি। তো সে চিন্তা করলো আজকে যদি কালো মিয়ারে পাই, তাহলে ওরা বলবো যে আমার আরও মানে একটা না কয়েকটা বড় বড় মাছ ধরে দেয়। তো সারাদিনের কাজকাম সে শেষ করে সবুজ মিয়া আপনার নৌকা নিয়ে যে জায়গা প্রত্যেকদিন মাছ ধরে সেখানে গেল। তো সেখানে অনেকক্ষণ সে ওয়েট করলো, কালো মিয়া তো আসে না। তখন আবার ওই সামনে যে বাঁশঝার বললাম ওখানে গেল। তো ওখানে যাওয়ার পরে উনি দেখলো যে বাঁশঝারের ভিতরে হালকা হালকা একটা আলোর মতো দেখা যায়। তখন উনি চিন্তা করলো যে এখানে কে এত রাতে। পর সে নৌকাটা পাড়ে বাঁধলো, পাড়ে বাঁধার পরে সে নৌকা থেকে নামার পরে সে ঘন বাঁশঝাড়, এখানে মানুষ তেমন যায় না, মানে দিনের বেলায় ভয় পায়। তো যাওয়ার পর উনি যখন ভিতর দিকে ঢুকলো, দেখলো যে ওই যে ছোট আলোর শিখা দেখতেছিল ওখানে ওইটা আসলে একটা আগুন জ্বলতেছে ভিতরে, আর ওই জায়গায় দুইজন বসা, দুইজনই কালো মিয়ার মতো দেখতে সেম, কিন্তু তাদের পেটগুলো যে সেম বড় একই, আর চেহারা দুজনের একই। তখন কালো মিয়া সবুজ মিয়া বলতেছে কালো মিয়া, কিরে তুই এখানে কেন, আমি তোরে ওই খালে খুঁজতেছি। বলে আমি তো এখানেই থাকি, আমার তো এটাই থাকা জায়গা। তো সবুজ মিয়া বলে এখানে থাকিস মানে কি, তুই না বলি তোর ঘর বাড়ি আছে, এইটা আমার ঘর বাড়ি, এই যে আমার ভাই। তো যাই হোক, তখন সবুজ মিয়া বলে আচ্ছা ঠিক আছে, তা চল এখন আমার মাছ ধরে দিবি। বলে না আমার আজকে কাজ আছে, আজকে আমাদের একটা মানে বলির অনুষ্ঠান আছে। তো বলির অনুষ্ঠান মানে কিসের বলি, আমরা আজকে মা কালীর উদ্দেশ্যে বলি দিব।
মানে তারা হলো ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিকের জন্য তাদের এটা লাগবে। আসলে মানে তারা যেটা ছিল, তারা ছিল আর কি মানুষ রূপে জিন, মানে যারা শয়তানের পূজা করে। তো যখন এই কথা বলছে যে তখন আপনার সবুজ মিয়া বলতেছে, কার বলি, কিসের বলি দিবি, ছাগল না কিসের, কেন? বলে তোরে বলি দিব আজকে। এটা শোনার পর তো সবুজ মিয়া বুঝতে পারছে যে ভাব তো ভালো না। আর তখন ওই যে আপনার কালু মিয়ার মতো দেখতে এরকম অসংখ্য, মানে প্রায় 20-30 জন হয়ে গেল চোখের পলকে। তখন সে মানে সবুজ মেয়েটা দেখে তো মনে করেন যে সে বুঝতে পারলো যে আজকে তারা রেহাই নেই, সে তার জীবন আজকেই শেষ। ঠিক আছে? তো এটা হওয়ার পরে উনি কালু মিয়াকে বলতেছে যে আমার একটি মাফ করে দে, আসলে আমি তোরে চিনি নাই, তুই আমার কোনো ক্ষতি করিস না। তো এইভাবে যখন ওনাদের মধ্যে মানে মানে কথাবার্তা হইতেছে, তখন কালু মিয়া বলতেছে, তোরে এতদিন যে আমি মাছ দিছি, তারপরে আরো সাহায্য করছি, কেন? এই কারণে যাতে তুই একদিন এখানে আসোস আর তোরে বলে দিতে পারি, আর এই বলি রক্ত খেয়ে আমরা আরো তরতাজা হব তোর রক্ত খেয়ে। তো এই কথাবার্তা যখন ওই দিকে চলতেছে, তখন ওই আরো ওখানে অনেকজন মাছ ধরতো জেলেরা। তো জেলেদের লাইট হঠাৎ আপনার ওই বার্জার ওই সাইডে পড়ছে। লাইটগুলো আপনার ওদের লাইট তো অনেক পাওয়ারফুল আর কি, তখনকার সময় 4-6 ব্যাটারি লাইট থাকতো। তো এই লাইটটা যখন পড়ছে, তখন আপনার সবুজ মিয়া চিন্তা করলো, এখন যদি আমি না চিল্লাই বা যদি আমার চিল্লান তারা শুনতে পারে, তাহলে তো আমার একটা বাঁচার সম্ভাবনা আছে, একটা লাস্ট ট্রাই, যদি জীবনটা আমার বাঁচে। তখন সবুজ মেয়ে কি করলো, ওই জায়গা থেকে চিল্লান শুরু করে একটা চোখ বুঝে একটা দৌড় দিল। মানে সে আশেপাশে কিচ্ছু দেখে নাই, দৌড় দিয়ে সে কি করলো, দৌড় দিতে সে আইসা ওই তার যে নৌকা, ঠিক নৌকার উপরে এসে পড়লো। যখন নৌকার উপরে এসে পড়ছে, ঠিক উনি দেখে ওই যে লাইট মারতেছিল ওই নৌকাটা তার পেছনে, তার উপরে তখন লাইটটা মারছে। তখন লাইটটা যখন মারছে, তখন দেখতেছে যে মানে সবুজ মেয়ের অবস্থা খুব খারাপ, সে মানে কথা বলতে পারতেছে না। তো যারা লাইট মারছে তারা তাড়াতাড়ি নাইমে আসলো, তাদের নৌকা থেকে এসে বললি, কি হয়েছে, আপনি এমন করতেছেন কেন? ওটা ওনাদের গ্রামেরই, মানে ওনাদেরই ছোট ভাই। তো সবুজ মেয়ে এতটুকু বলল, তাড়াতাড়ি আমার বাড়ি নিয়ে চলো, এতটুকু বললো। তো এটা বলে সে সেন্সলেস হয়ে গেল। পরে বাড়িতে আসার পরে সকালবেলা তার সেন্স আসে, আসার পরে সে তার ওয়াইফকে এবং যারা নিয়ে আসছে তাদেরকে পুরো ঘটনাটা খুইলা বলল। তো তার শরীরে তখন প্রচণ্ড জ্বর, শরীরে অনেক ব্যথা। তার 1-2 দিন পরে তারা চিন্তা করলো, তাহলে এক কাজ করি, আমরা ওখানে যা দেখবো। এর মধ্যে সবুজ মিয়া অনেকটা সুস্থ হয়ে আসছে। তো তারা 2-3 দিন পর ওই বাজারে রাতে অনেকজন মিলে গেল মশাল টশাল লাঠি ঠোঁটা নিয়ে, যা দেখলো না সে বাজারে কিছুই নেই, কাউকেই খুঁজে পাওয়া গেল না। এরপর থেকে আপনার সে সবুজ মিয়া রাতে আর কোনো সময় মাছ ধরতে বেরো হয়নি। বেরোলেও মাঝে মধ্যে তার বাড়ির সামনে যে খালটা আছে ওখানেই সে মাছ ধরতো, একটা বাড়ি থেকে তার খালটা দেখা যায়। আর সে এত ভয় পাইছিল, সে তো আসলে আপনার জীবন মরণ থেকে আর কি বেঁচে আসে সেটাই। তো এটা ছিল আমার আজকের ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগছে। আমরা চেষ্টা করতেছি দিনে দিন আরও ভালো ঘটনা আপনার কালেক্ট করার। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের কাহিনীগুলো অবশ্যই শোনার চেষ্টা করবেন পুরোটা। আমাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনার ভিডিওটি পান। আর আমাদের সব যারা প্রবাসী ভাইরা আছেন, আমাদের দেশে যারা আছেন,
বা আমাদের পার্শ্ববর্তী দেশে যারা আছেন বা আমাদের বাঙালি ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সাপোর্ট পাবো আপনাদের থেকে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।